এলাম মহিলাঙ্গনে এবারের পরিবেশনা স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মারিয়া মাহতাব, রেসিডেন্ট ডক্টর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম। আজ কথা বলবো নিউনেটাল জন্ডিস বা নবজাতকের জন্ডিস নিয়ে। তো এই জিনিসটা আসলে কি? বাচ্চাদের জন্ডিস যেটা নিওনেটাল, একদম ছোট বাচ্চাদের জন্ডিস এবং বড়দের জন্ডিসটা সম্পূর্ণ আলাদা। এটার অনেকের ভুল ধারণা থাকে জন্ডিস হলে ছোট বাচ্চাদের ব্যাপারে মারা অনেক সময় ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি জিনিসটা আলাদা। এটা হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 3 দিন থেকে শুরু করে 7 দিনের মধ্যে এই ধরনের জন্ডিসটা লক্ষণ দেখা যায়। এটা সারা শরীর হলুদ হবে, চোখটা হলুদ থাকবে, পেশাবও হলুদ হয়। এটা সাধারণত দেখা যাচ্ছে যেসব বাচ্চা কম খাচ্ছে বা দুধ ভালো করে টেনে খেতে পারছে না, এবং আরেকটা ব্লাড গ্রুপের ব্যাপার আছে। যেসব মার দেখা যাচ্ছে ও পজিটিভ ব্লাড গ্রুপ বা নেগেটিভ, এই ক্ষেত্রে দেখা যায় অনেকে জন্ডিস অ্যাপিয়ার করে। তো সেক্ষেত্রে এই ধরনের জন্ডিসে ঘাবড়াবার কিছু নাই, খুব সহজ চিকিৎসা আছে। প্রথমত আমরা বলি যে ফ্রিকোয়েন্টলি বা বারবার 2 ঘন্টা পর পর দুধ খাওয়াবেন। দেখা যায় অল্প যে লেভেলটা থাকে জন্ডিসের ওটা মোটামুটি কমে যায়। আর বেশি যদি থাকে, এটা একটা নর্মাল রেঞ্জের বেশি যদি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। আচ্ছা, নিউনেটাল জন্ডিসের লক্ষণগুলো কি কি দেখলে বোঝা যাবে? আচ্ছা, প্রথমেই লক্ষণগুলো সাধারণত আমাদের কাছে মারা যেটা নিয়ে আসে যে চোখটা হলুদ, এটা বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা ক্লিনিক্যাল সাইডে কাজ করি বা আমরা বাচ্চা দেখছি যারা, তারা আমরা কিন্তু ফেস বা মুখ, তারপর চেস্ট, বুক, এগুলোতে সাধারণত আমরা আগে দেখি, তারপরে চোখে আসে অনেক সময়। তো সেক্ষেত্রে যদি সেফ রেঞ্জ হয়, সেক্ষেত্রে তো আসলে ওরকম মেডিকেশন দরকার পড়ে না। বুকের দুধ খাওয়ালে এটা আসলে ভালো হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর সাধারণত এই আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, অনেক সময় অনেক বাচ্চা কম খায়। এটাও একটা জন্ডিসের লক্ষণের মধ্যে পড়ে, যে কম খাচ্ছে, এটাও আসে। সেক্ষেত্রে আবার অন্যরকম মানে চিকিৎসার দরকার হতে পারে। মানে বুকের দুধের সাথে এই জন্ডিসের একটা সম্পর্ক হতে পারে না, পরিমাণে ভাবে জড়িত এটা। কারণ হচ্ছে বুকের দুধ খাওয়ালে বাচ্চা বারবার পেশাব করবে, মানে ওই লিকুইডটা বেশি যাওয়া, মানে সেই প্রস্রাবের মধ্যে দিয়ে জন্ডিসের যে বিলিরুবিন সেটা বের হয়ে যাবে শরীর থেকে। এবং পায়খানাটাও যদি বাচ্চার ক্লিয়ার থাকে, এই দুটো দিয়ে আমাদের বড়দের জন্ডিসও এক্ষেত্রে একই, যে ওইভাবে আসলে শরীর থেকে বের হয়। আচ্ছা, এই ক্ষেত্রে স্টুলের কালারটা দেখে কি বোঝা যেতে পারে? এই ক্ষেত্রে বাচ্চাদের স্টুলের কালার অ্যাকচুয়ালি ওই যে বড়দের মতো খুব একটা ডিফারেন্সিয়েট করা যায় না। বাচ্চাদের স্টুলের কালার ছোট বাচ্চাদের ইয়েলোই থাকে, ওরকমই। অ্যাকচুয়ালি ওদের ওই যে বললাম যেটা চোখ, তারপর চেস্ট, বুক, মানে শরীর দেখে পুরো শরীর হলুদ হয়ে যাবে। ইভেন পায়ের পাতা পর্যন্ত তাদের হলুদ হয়ে যায়, হাতের তালু, পায়ের পাতা, ওগুলো দেখলে বেশি হেড টু টো ইনভলভমেন্ট থাকে বাচ্চাদের। হ্যাঁ, বড়দের ক্ষেত্রে একটু আলাদা। আচ্ছা, সেই ক্ষেত্রে বাচ্চার কি ধরনের অসুবিধা হতে পারে? এই অসুবিধার মধ্যে হচ্ছে অনেক বাচ্চা যেগুলো প্রিমেচিউর বেবি বা লো বার্থ ওয়েট, যেগুলোর ওজন কম, উইকস কম, ডেলিভারি আগে হয়েছে, সময়ের আগে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা মায়ের বুকে দুধ টেনে খেতে পারছে না, তাদের জন্ডিস কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের অন্যরকম চিকিৎসা পদ্ধতি আছে। আর যেসব বাচ্চা একটু বড়, ওয়েট বেশি এবং পূর্ণ সপ্তাহে হয়েছে, তাদের ক্ষেত্রে আরেক রকম চিকিৎসা। সেই ক্ষেত্রে জন্ডিস বেশি হলেও দেখা যাচ্ছে ভালো ফিডিং, ফ্রিকোয়েন্টলি ফিডিং এর পরে এগুলো কারেকশন হয়ে যায়। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি একটু আলাদা। আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, যে জন্ডিস এফেক্টেড বাচ্চাটার কি মানে ওই যে দুধ খেতে না পারার বিষয়টাও কি তার উইকনেসের উপর ডিপেন্ড, মানে উইকনেসের কারণে হতে পারে যে খেতে পারছে না? না, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সব বাচ্চাই যে উইক সেটা না। সেটা হচ্ছে যে বললাম যেগুলো লো বার্থ ওয়েট বা কম ওজনের বাচ্চা যেগুলো, সেগুলো। আরেকটা এই ক্ষেত্রে মেনশন করতে হয়, যেটা আমরা প্রত্যেক সময় বা প্রায়শই পাই, সেটা হচ্ছে নিউনেটাল জন্ডিস উইথ সেপসিস, মানে ইনফেকশনের সাইনের কারণে অনেক বাচ্চারা লস অফ অ্যাপেটাইট বা খাচ্ছে না। সেই ক্ষেত্রে দুইটা একসাথে আমরা অনেক সময় পাই, এবং ট্রিটমেন্ট কিন্তু ওইভাবে দিতে হয়, যে সেপসিস উইথ জন্ডিস। আবার কিছু বাচ্চা আছে কোনো সেপসিসের লক্ষণ নাই, খাওয়া এমনি জাস্ট জন্ডিসের কারণে কমে গেছে, আবার ঠিকও হয়ে যায়, সেক্ষেত্রে আবার আলাদা, আবার ওইভাবেও আসে, যে দুটাই আছে। জন্ডিস হয়ে যাওয়ার পরে সেই ক্ষেত্রে মায়ের আসলে কি কি সতর্কতা এমনিতে ঘর
ঘরোয়াভাবে নেওয়া উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে যেসব মা নর্মাল ডেলিভারি হয়ে গেছে তারা সাধারণত 2 থেকে 3 দিনই বাসায় ডিসচার্জ হয়ে যাচ্ছে, আর যাদের সিজার হচ্ছে তারা সাধারণত হসপিটালে 5 to 6 ডেজ স্টে করে। সেই ক্ষেত্রে তো আমরা ফলো আপ করি, আমরা ধরতে পারি যে বাচ্চাটা জন্ডিসটা বাড়ছে কিনা, টেস্ট দেওয়া লাগবে কিনা, আমি ইনভেস্টিগেশন করব কিনা। মা যেগুলো বাসায় নিয়ে যাচ্ছে এবং লস্ট অফ ফলো আপ, সেগুলো মাকে আমরা বাসায় সাধারণত বলে দিই, আপনার বাচ্চা যদি বাসায় গিয়ে কখনো দেখেন শরীর গরম হচ্ছে, টেম্পারেচার রাইজ করছে, অথবা খাচ্ছে না, নেতানো এবং শরীর হলুদ হয়ে যাচ্ছে এবং চোখ হলুদ হচ্ছে এবং বাচ্চা টেনে খেতে পারছে না, ইমিডিয়েটলি ফিজিশিয়ান বা পেডিয়াট্রিশিয়ানের কাছে তারা আসতে হবে। এই লক্ষণগুলো আমরা সাধারণত বলে দিই, মারা ওইভাবেই সাধারণত আমাদের কাছে আসে। সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট হসপিটালাইজেশন অ্যাডভাইস করি, ভর্তি হতে বলি, এবং রক্তের কিছু টেস্ট যেমন সিবিসি, ব্লাড কাউন্ট, তারপর ব্লাড গ্রুপ, সেরাম বিলিরুবিন, ডাইরেক্ট ইনডাইরেক্ট টোটাল, এগুলো আমরা অ্যাডভাইস করে দিই। কোমস টেস্ট, রেটিকুলার কাউন্ট, এগুলো সাধারণত করা হয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, ডক্টর মারিয়া মাহতাবের কাছে স্বাস্থ্য কথা শুনলাম। আমাদের পরবর্তী আয়োজন আলোচনা। আমাদের আলোচনার আজকের বিষয় শিশু কিশোর পরিবর্ধন এবং বিনোদন ব্যবস্থাপনা। সঙ্গে রয়েছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকে তো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো শুধু শিশু নয়, আসলে শিশু কিশোরদের বেড়ে ওঠার ব্যবস্থাপনাটা কিরকম হওয়া উচিত, বা একটু বলতে কি বুঝি আসলে এই যে পরিবর্ধন, সুস্থভাবে তাদের বেড়ে ওঠা? শিশুর পরিবর্ধন একেবারে যদি ছোট্ট বাচ্চার কথা বলি, তার স্বাস্থ্যগত দিকটা বেশি ইম্পর্ট্যান্ট এবং সাথে মানসিক বিকাশের ব্যাপার আছে। তবে আমাদের জন্য আজকাল যেটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে টিনেজারদের ম্যানেজমেন্ট, তাদের টিনেজার বলতে আমরা 13 থেকে 19 বছর বয়স, এই বয়সের ছেলে মেয়েদের কথা চিন্তা করি, তাদের ডেভেলপমেন্টটা খুব ক্রিটিক্যাল, কারণ এই সময় তারা অ্যাডাল্টহুডে পৌঁছায়, কৈশোর পার হয়ে তারা যৌবনে পদার্পণ করে এবং এই সময় হরমোনাল পরিবর্তন, মানসিক পরিবর্তন, অনেক কিছু বদলায় এবং তারা ম্যাচিউরড হয় এই টাইমটাতে। তো সেই দিকে লক্ষ্য রেখে অনেক বেশি স্টাডিজ হচ্ছে, আসলে আমাদের দেশেও হচ্ছে, বিদেশেও হচ্ছে। এরকম একটা বই যেখানে এই টিনেজারদের উপরে প্রচুর স্টাডি করে কিছু রেকমেন্ডেশন করা হয়েছে, সেই বইটা হচ্ছে অ্যাডোলেসেন্ট লিটারেসি, হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াই। এই বইয়ে একদম ক্লিয়ারলি 7টি পয়েন্ট বলা হয়েছে এবং অন্যান্য জায়গায়ও একই ধরনের পয়েন্ট রেকমেন্ডেড হয়েছে, আমি একটু উল্লেখ করব। প্রথম পয়েন্টে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। 13 থেকে 19 বছর বয়সী বাচ্চাদের বেড়ে ওঠার জন্য শারীরিক যে অ্যাক্টিভিটি, যেটা এটা থাকতেই হবে, একদম নাম্বার 1 পয়েন্ট। এবং সেটা আমাদের দেশে কিন্তু আজকাল বিশেষ করে শহরে মিসিং হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা যেটা আগে গ্র্যান্টেড ছিল, আগে আমরা করতে পারতাম, সেটা পাচ্ছে না, তাহলে তাদের ডেভেলপমেন্টের একটা বিশেষ জিনিস আমরা মিস করে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট বলা হয়েছে যে কম্পিটেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট, কোনো একটা বিষয়ে তারা একটু দক্ষ হবে এবং তাদের অ্যাচিভমেন্ট তাদেরকে দেখাতে হবে, তারা দেখবে। আমরা সবাই চাই লেখাপড়ায় ছেলে মেয়ে ফার্স্ট হোক, সেকেন্ড হোক, কিন্তু সব বাচ্চা সমান নয়। কোনো বাচ্চা ভালো ছবি আঁকতে পারে, কোনো বাচ্চা ভালো বলতে পারে, কেউ ভালো গান গায়। এই জায়গাগুলি বের করে আনতে হবে যে তার দক্ষতাটা কোথায়, এবং কিছু অ্যাচিভমেন্ট তাকে দেখাতে হবে যে তুমি এই জিনিসপত্রগুলি অ্যাচিভ করতে পারো, সেটা তার ডেভেলপমেন্টে হেল্প করবে। এরপর বলা হচ্ছে যে সেলফ এক্সপ্লোরেশন অ্যান্ড ডেফিনেশন, মানে বাচ্চা নিজেকে নিয়ে চিন্তা করবে এবং নিজের আইডেন্টিটিটা ডিফাইন সে করতে পারতে হবে। আমরা সে যদি এখন ফেসবুক বা মিডিয়াতে ঢুকে একটা জগৎ দেখে, টেলিভিশনে আরেকটা জগৎ দেখে, আশেপাশে আরেক ধরনের জগৎ দেখে, এখন সে কি বাঙালি না বাংলাদেশি না মুসলিম নাকি ওয়েস্টার্ন মডার্ন সোসাইটির পার্ট, এই যে তার কনফিউশন তৈরি হয়ে যায়, এটা যেন স্ট্রিমলাইনড হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এর মাঝে যেন সে হারিয়ে না যায়, আইডেন্টিটি ক্রাইসিস, সে যেন তার আইডেন্টিফিকেশন, তার সেলফ ডেফিনিশনটা সে যেন পায়। তারপর বলা হচ্ছে পজিটিভ সোশ্যাল ইন্টারঅ্যাকশন, পজিটিভ ভাবে সোশ্যাল ইন্টারঅ্যাকশনে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা অনেক বেশি ঘরকেন্দ্রিক, অনেক বেশি প্রোটেক্টিভ হওয়ার কারণে এবং অনেক বেশি তারা ইলেকট্রনিক মিডিয়াতে ইনভলভ হয়ে যাচ্ছে, তারা টিভি দেখছে, তারা কম্পিউটারের সামনে বসে থাকছে, যার জন্য সোশ্যাল ইন্টারঅ্যাকশনের যে স্কিল সেটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মোবাইলে ব্যস্ত, না হলে কম্পিউটারে ব্যস্ত, না হলে টেলিভিশনে ব্যস্ত, মানুষে যে ইন্টারঅ্যাকশন
ওই যে যন্ত্র কেন্দ্রিক একটা জগৎ, এবং সেটা মানুষবিহীন, মনুষ্যবিহীন। এবং একজন টিনেজারের ডেভেলপমেন্টের জন্য মানুষের সাথে পজিটিভ ইন্টারাকশন, মারামারি কাটাকাটি না, পজিটিভ ইন্টারাকশন, সেটা দরকার। তারপরে ওনারা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে তাদের জন্য একটা লাইফ স্ট্রাকচার এবং ক্লিয়ার লিমিট দিতে হবে। তারা একদিকে বাচ্চারা যেমন ফ্রিডম এনজয় করবে, অন্যদিকে তাদের জানতে হবে লিমিট কত দূর। সেটাই, এই লিমিটটা যদি আমরা সেট করে দিতে না পারি, তারা তাহলে হারিয়ে যাবে, কারণ তারা নিজেরা লিমিট বের করতে পারবে না, তাদের সেই ম্যাচুরিটি নাই। এরপরে আসছে যে মিনিংফুল পার্টিসিপেশন ইন স্কুল অ্যান্ড কমিউনিটি। স্কুলে সে যেন মিনিংফুল পার্টিসিপেশন করতে পারে এবং কমিউনিটিতে করতে পারে, সেই জিনিসটা থাকতে হবে। সে যদি স্কুলে একটা ব্যাক বেঞ্চার হয়ে বসে থাকে, কোনো কথা বলে না, উত্তর দেয় না, শুধু শুনে আর বের হয়ে আসে, কোচিং সেন্টারে যায় আর বের হয়ে আসে, তার ডেভেলপমেন্ট হবে না। কমিউনিটিতে সে কাউকে চেনে না, শাই হয়ে ঘরে বসে আছে, তার ডেভেলপমেন্টে প্রবলেম হবে। এবং আরেকটা পয়েন্ট বলবো, সেটা খুব বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রেশন। সে যেন নিজেকে ক্রিয়েটিভলি এক্সপ্রেস করতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে, এবং সেটা যেন সবাই যখন অ্যাপ্রিশিয়েট করে, সেটা তার ডেভেলপমেন্টে ভূমিকা রাখে। তো আমরা দেখলাম যে 7টা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জন্য জরুরি। আচ্ছা, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি একটা জিনিস যেটা বলতে চাই, মানে জানতে চাই আপনার কাছে, যে আমরা তো এই যে মানসিক পরিবর্ধনের উপরই তো আসলে, একটা শিশু যখন কিশোর হতে যায়, তার শরীরের চেয়ে কিন্তু ওই মানসিক ডেভেলপমেন্টের জন্যই শরীরের মনের দুটোর যতই জরুরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তো পরিবারের ভূমিকাটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, মানে একেবারে ইনিশিয়াল স্টেজে তারাই করবে, সেটা কিভাবে করবে, পরিবার কিভাবে সহযোগিতা করবে তার এই বিকাশে? পরিবারের প্রধানতম কাজ হবে সাপোর্ট দেওয়া। এবং আমি এখানে অ্যাড করব যে পরিবার বলতে শুধু মা বাবা মিন করছি না, পরিবারে অন্য মুরব্বী, খালা, দাদা, নানি, চাচি। আমাদের যেটা হয় যে আমাদের মুসলমান সমাজে আমরা পরিবার বলতে কিন্তু শুধু বাবা মা বাচ্চা কাচ্চা বুঝি না, আমাদের পরিবার মানে রক্তের সম্পর্কের সবাই, এবং এমনকি প্রতিবেশীরও একটা এখানে ভূমিকা আছে। এবং এই স্টাডিতে ক্লিয়ারলি বলা হচ্ছে যে সাপোর্টটা ফ্যামিলির লাগবে, এবং পেরেন্টসের তো আছেই, আরো অ্যাডাল্ট লোকদের লাগবে, শুধু পেরেন্টস যথেষ্ট না। এবং সাথে ভালোভাবে বলা আছে কেয়ারিং নেইবারহুড, আশেপাশের পড়শিরা, তাদের কেয়ারিং লুক আফটারও লাগবে বাচ্চার বড় হওয়ার জন্য। আমাদের ইসলামে যে পড়শির হক, প্রতিবেশীর হকের কথা বলা হয়, এটার ইম্পর্টেন্স আমরা আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টে দেখি। প্রতিবেশীর যে একটা কেয়ারিং নজর থাকবে, দেখাশোনা থাকবে, সেটা তাকে সাপোর্ট দিবে, পিতামাতা সাপোর্ট দিবে, এবং বাড়ির মুরব্বীরা সাপোর্ট দিবে। এবং কমিউনিকেশন বলা হচ্ছে, পিতামাতারা কমিউনিকেট করবে, সেটা যদি না করতে পারে সাপোর্ট আসবে না। এবং কেয়ারিং স্কুল ক্লাইমেট, স্কুলের পরিবেশ কেয়ারিং হতে হবে। সেই সাথে আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় মিস আউট করে ফেলছি, স্কুলের ব্যাপারে পিতা মাতাদের একটা ভূমিকা থাকবে। যে স্কুলে যাচ্ছে সেই স্কুলটা কেমন, সেখানে কিরকম শিখাচ্ছে, পিতা মাতা জানবেন এবং ফিডব্যাক দিবেন। আজকাল অনেক স্কুলের চৌহদ্দি আমরা পার হতে পারি না, আমাদেরকে গেটে পেরেন্টসদের আটকে দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয়, এবং দেখা যায় যে বছরে একটা অ্যাপয়েন্টমেন্টও হয়তো হচ্ছে না। প্যারেন্টস টিচার্স ইন্টারঅ্যাকশনটা এটা মানে তারা একটা মিটিং দেন, সেই মিটিং এ তাড়াহুড়ার মধ্যে কতটা বাচ্চা ব্যাপারে আমরা জানতে পারি, কিন্তু রেগুলার যে বাচ্চার আপডেট, ইন্টারঅ্যাকশন, এটা বলা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। প্যারেন্টসটা বছরে একবার গিয়ে জানবেন বাচ্চার সম্পর্কে, টিচারকে বলবেন, এটা হবে না, পুরো স্কুলিং এ প্যারেন্টসদের ইনভলভমেন্ট থাকতে হবে। এরপর বলা হচ্ছে যে তাদের বাউন্ডারিজটা দিতে হবে, যেটা আমি আগে বলেছি। এই বাউন্ডারিজ পরিবার দিবে, যে কতটুকু সে যেতে পারে তার লিমিট, স্কুল দিবে, এমনকি প্রতিবেশীরাও দিবে। যে অনেক জোরে গান শুনে মাথা খারাপ করে ফেলা যাবে, প্রতিবেশীর একটা কেয়ারিং ব্যাপার থাকবে, ফ্যামিলি বলবে কতটুকু তুমি করতে পারো, স্কুল জানাবে কতটুকু তুমি অ্যালাউড তোমার বিহেভিয়ারে। এবং অ্যাডাল্ট রোল মডেলের ব্যাপার থাকে। একটা বাচ্চা যখন বেড়ে ওঠে, তার চোখের সামনে একজন আইডিয়াল কাউকে থাকতে হয়। সে যদি কাউকে না পায়, সে যাকে মনে করবে, সে যদি মনে করে মুভির সুপারস্টার তার মডেল, তাহলে তো সে সেইভাবে ফলো করবে। যদি রক স্টার একজন মডেল হয়, তাহলে সেভাবে সে ফলো করবে। সুতরাং তার একজন কাছের মানুষ, অ্যাডাল্ট রোল মডেল থাকবে, যাকে দেখে সে বড় হবে। আরেকটা কথা আসছে যে তাদেরকে এনকারেজ করা পার্টিসিপেশনের জন্য বিভিন্ন প্রোগ্রামে। আসলে বাচ্চাদের প্রচুর এনার্জি থাকে, 13 to 19 ইয়ার্স ওল্ড, এই বাচ্চাদের যে এনার্জি, এটা ডিসিপেশনের ব্যাপার তো থাকতে হবে। তো তাদের ইউথ প্রোগ্রামে, এমনকি ওই স্টাডিতে স্পেসিফিক্যালি বলা হচ্ছে রিলিজিয়াস কমিউনিটির সাথে জড়িয়ে দেওয়া। রিলিজিয়াস কমিউনিটির সাথে যদি প্রোগ্রামে থাকে, এটা নাকি তাদের জন্য ভালো হয়। এবং তাদের বিনোদনের ব্যবস্থা করা, যেটা বলছে যে প্রথম কথাটাই ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই জিনিসটা তাদের বিনোদনের সাথে জড়িত। এবং আরেকটি কথা বলা হচ্ছে যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি প্লাস ইউজফুল টাইম অ্যাট হোম। বাসায় যেন তারা সেফ ফিল করে, বাসায় যেন তারা কমফোর্টেবল ফিল করে। আমরা অনেক সময় আমাদের বাসাটা ঝগড়ার জায়গা বানিয়ে ফেলি, পিতামাতা কিংবা শাশুড়ির সাথে ঝগড়া, কি ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সেখানে বাচ্চারা সেফ ফিল করে না।
তাদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করতে হবে, তারা বাসা যেন ফিল করে যে এটা একটা কমফোর্টেবল জায়গা। সো এই জিনিসগুলি ফ্যামিলি সাপোর্ট দিতে পারে। তাহলে আপা আমরা তো আসলে দেখতে পাচ্ছি যে এই মানে সঙ্গ নির্বাচন, পড়শি নির্বাচন বলেন, আপনি যেটা বললেন স্কুল বা সে যেই এনভায়রনমেন্টে বড় হবে সেটা নির্বাচন এবং সেটাকে মানে ঠিকমতো দেখাশোনার দায়িত্বটা সেই আলটিমেটলি বাবা মার উপরই পড়ছে। তার বন্ধু কেমন হবে এটাও দেখতে হবে, যে সবকিছু যে তার জন্য এনশিওর করা একটা সিকিউর এবং একটা সুন্দর পরিবেশ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, শিশু কিশোরদের বেড়ে ওঠা, তাদের বিকাশ এবং বিনোদন ব্যবস্থাপনা কীরকম হতে পারে জানলাম ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া আপার কাছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত, পরামর্শ কেমন লাগলো জানিয়ে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।